আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত বিএসআরএম স্টিল এই স্টকটার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। সো এই ভিডিওতে আমরা একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেটা হলো যে বর্তমান দামে বিএসআরএম স্টিলকে কেনা উচিত হবে কিনা? অর বিএসআরএম স্টিল একটা কি গুড বাই কিনা? এটাই আমরা মূলত দেখার চেষ্টা করব। সো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমাদের ভিডিও শুরুতেই চলে আসি আমাদের শিটে। তো আজকে আমরা যেই স্টকটার এনালাইসিস করব এর টিকার বিএসআরএম স্টিল, কোম্পানি নেম বিএসআরএম স্টিলস লিমিটেড। এটি স্টক মার্কেটে ইঞ্জিনিয়ারিং সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি আর স্টক মার্কেটে এ ক্যাটাগরিতে লিস্টেড রয়েছে। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 61% স্টক, দেন ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 0.75% স্টক আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে বাকিটা মানে 38.16%। তো এইখানে যদি আমরা একটু সামারি করি সেটা হলো যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে মেজর শেয়ার রয়েছে, ইনস্টিটিউট বা ফরেন ইনভেস্টরদের তেমন একটা ইন্টারেস্ট আমরা এই স্টকটার প্রতি দেখতে পাচ্ছি না। বাকিটুকু অ্যাজ ইউজুয়াল পাবলিক হোল্ডিংসে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 38.91% এবং অথরাইজড ক্যাপ ৬০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপ ৩৩৩ কোটি টাকা আর মার্কেট ক্যাপ রয়েছে ২,৭৪০ কোটি টাকা। আর এই স্টকটার বা এই কোম্পানিটার মার্কেটে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে ৩৭.৬ কোটি পিস বা ৬ কোটিটি। দেন আমরা যদি 52 উইকস এর প্রাইস রেঞ্জে দেখি, বর্তমানে কিন্তু এই স্টকটা 52 উইকস এর প্রাইস রেঞ্জে অলমোস্ট হাই লেভেলেই রয়েছে। কারণ তার 52 উইকস এর লো প্রাইস ৳৫০, 52 উইকস এর হাই প্রাইস ৳৭৬, যেখানে তার বর্তমান প্রাইস ৳৭৩ মতো। আর লাস্ট ইয়ারে তার ইপিএস ছিল ৳৩৪.২২ আর বর্তমানে তার পি রয়েছে 17.55 বাট তার অডিটেড পি কিন্তু 11.18। তো এই ভিডিওতে আমরা মূলত ডিসেম্বর ২০২৫ কোয়ার্টারের ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। সো আমরা শুরুতেই চলে যাই ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি তার টোটাল অ্যাসেটস এর পরিমাণ মোটামুটি সময়ের সাথে, সাথে বাড়তেছে টোটাল অ্যাসেটস। দেন টোটাল লায়াবিলিটিজও আমরা সিমিলার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেটস এর মতো। আর টোটাল ইকুইটিও বাড়তেছে। তো ওভারঅল আসলে এইখানে আ মোটামুটি ভালো আছে। সো আমরা যদি এবার আর্নিংস এর ডেটায় চলে যাই, আর্নিংস এর ডেটাতে আমরা লাস্ট কোয়ার্টার মানে ডিসেম্বর কোয়ার্টারের ডেটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউতে কিন্তু 31% গ্রোথ ছিল। দ্যাট মিনস এই কোম্পানিটার ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ খুবই আ হাই নাম্বার বা খুবই ভালো। বাট তার অপারেটিং প্রফিট গ্রোথটা আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি 8.32%। আর নেট প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 5.5%। সো এইখানে তার রেভিনিউ গ্রোথটা খুব ভালো থাকলেও তার অপারেটিং কস্ট অনেক হাই হওয়াতে আমরা দেখতে পাচ্ছি ইভেন অপারেটিং প্রফিটেও কিন্তু তার নেগেটিভ একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আগের বছরের চাইতে তার এই বছরের অপারেটিং প্রফিট কমেছে। যেখানে তার রেভিনিউ গ্রোথ কিন্তু 31% বেড়েছে। ওভারঅল নেট প্রফিট মার্জিন 5%, নেট প্রফিট মার্জিন 2.86% আর অপারেটিং প্রফিট মার্জিন 5.88%। তো যেহেতু অপারেটিং প্রফিট মার্জিন অনেক কম মানে 5.88% মাত্র, দ্যাট মিনস তার অপারেটিং কস্ট অনেক হাই। আর দেন আমরা যদি ৬ মাসের ডেটা দেখি, ৬ মাসের ডেটায় আমরা কিন্তু রেভিনিউ গ্রোথ এখানে আরো ভালো পাচ্ছি। ৬ মাসের ডেটায় আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 46%। আর দেন নেট প্রফিটের গ্রোথ পাচ্ছি আমরা 10%। বাট এইখানেও আমরা সেম ইস্যু দেখলাম যে তার অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কম্পারেটিভলি অনেক কম, মাত্র 6.5% আর নেট প্রফিট মার্জিন কিন্তু 3.23%। তো ওভারঅল প্রফিট মার্জিনটাতে এই কোম্পানিটা ভালো স্ট্রাগল করতেছে। বাট তাদের যদি পজিটিভ দিক বলি, বেশ ভালো রেভিনিউ জেনারেট করতে পারতেছে। বাট প্রফিট মার্জিন অর অপারেটিং কস্ট তাদের অনেক হাই হওয়ার কারণে ওভারঅল এই প্রফিট মার্জিনটা কমে যাচ্ছে। তো এবার আমরা যদি ৬ মাসের ডেটার উপরে বেস করে অ্যানুয়ালাইজড আর্নিং ডেটা দেখি, অ্যানুয়ালাইজড আর্নিং ডেটা দেখলে আমরা ৫ বছরের রেভিনিউ সিএজিআর পাচ্ছি। এখানে রেভিনিউটা আসলে ৬ মাসের ডেটার উপরে বেস করে ১ বছরেরটা তৈরি করা হয়েছে। তো ওভারঅল হয়তোবা এইটা উম আ আ বাকি কোয়ার্টার বা 3rd অর 4th কোয়ার্টারে যদি তার রেভিনিউ আরো ভালো আসে, সেক্ষেত্রে রেভিনিউ সিএজিআরও আরো বেটার হতে পারে।
হয়তোবা আমরা যদি অ্যানুয়াল রিপোর্ট এনালাইসিস করি বা নেক্সট ইয়ারের অ্যানুয়াল রিপোর্ট যেটা আসবে সেটা যদি এনালাইসিস করি তখন হয়তো অ্যাকচুয়াল ফিগারটা বোঝা যাবে। বাট এখন আমরা ওভারঅল ৬ মাসের ডেটা থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ৫ বছরের রেভিনিউ সিজিআর এ কিন্তু আমরা 16.8% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। আর ১০ বছরের রেভিনিউ সিজিআরও আমরা 13.58% রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি। তো ওভারঅল তাদের রেভিনিউ গ্রোথটা খুবই ভালো। এটা নিয়ে আ কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। কারণ যেইখানে আসলে আমাদের আ যেই জিডিপির গ্রোথ রেট ইভেন লাস্ট ইয়ারও 5% এর আশেপাশে ছিল। সেইখানে কিন্তু তারা 16% রেভিনিউ গ্রোথ করতে পারতেছে বা রেভিনিউর হচ্ছে আ গড়ে ৫ বছরে। বাট ইভেন ৬ মাসে কিন্তু 46%। সো রেভিনিউ খুবই ভালো। বাট সমস্যা যেটা যে তাদের কস্ট অফ গুডস সোল্ড বা অপারেটিং আ কস্ট অনেক হাই। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রেভিনিউ নীল যে বারগুলা সেটা কিন্তু রেভিনিউর চার্ট। তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়তেছে। বাট একই সাথে পাল্লা দিয়ে কিন্তু তার কস্ট অফ গুডস সোল্ড ও বাড়তেছে। কারণ এই যে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা কিন্তু আমরা সবগুলা বছরেই সিমিলার দেখতে পাচ্ছি। এখানে গ্যাপটা কমতে বা বাড়তে দেখতেছি না। সো যদিও হ্যাঁ, কম্পারেটিভলি এই ২ টা বছরের চাইতে এই ২ টা বছরে গ্যাপটা একটু বাড়তেছে। সো মেবি তাদের আসলে রেভিনিউ বাড়লেও এইখানে কস্ট অফ গুডস সোল্ড এ কিছুটা হয়তোবা কস্ট অফ গুডস সোল্ড টা কিছুটা কমে আসতেছে। এখানে স্পেশালি যদি বলি বাংলাদেশের যেই টাকার একটা ডিভ্যালুয়েশন হয়েছে সেটার একটা রিজন তো আছেই। কারণ স্টিল কোম্পানিগুলাকে তাদের যে লোহার আকরিক এগুলা কিন্তু ইম্পোর্ট করতে হয়। তো সেই হিসাবে আসলে যখন ডলারের দাম বেড়েছে বা আ টাকা যখন আন্ডার ভ্যালুড হয়েছে, আ সরি টাকা যখন তার ভ্যালুয়েশন অ্যাপ্রিশিয়েট করেছে, সেই সময় কিন্তু সে আগে যেই পরিমাণ টাকা দিয়ে যত ডলার হতো, এখন কিন্তু ওই পরিমাণ টাকা দিয়ে কম ডলার হচ্ছে এবং সে কম পরিমাণ লোহার আকরিক বা তার কাঁচামাল কিনতে পারতেছে। তো এসব কারণেই হয়তোবা তার কস্ট অফ গুডস সোল্ড সে খুব একটা কন্ট্রোল করতে পারে নাই। দেন আর্নিংস পার শেয়ারও যদি আমরা দেখি, এটা ওভারঅল নট ব্যাড। বাট যেহেতু আমরা ৬ মাসের ডেটা দিয়ে করতেছি, সো এইটা থেকে কোনো কনক্লুশন এ আসা যাবে না। কারণ 3rd, 4th কোয়ার্টারে তার আর্নিংস বাড়লে বা সেলস বাড়লে তখন হয়তোবা এইখানে আমরা সেটা আগের বছরের চাইতে বেশি দেখতেও পারি। বাট অপারেটিং প্রফিট মার্জিন অ্যান্ড নেট প্রফিট মার্জিনটা কিন্তু খুব একটা ভালো না। কারণ 6% অপারেটিং প্রফিট মার্জিন থাকলে সেইখানে কম্পিটিটিভ মোডস খুব একটা নাই বলেই মনে হচ্ছে। কারণ এটা যদি ১ বছরের আ দৃশ্য হতো তাহলে হয়তো মানা যেত। কারণ আমরা ধরে নিতাম যে আচ্ছা ঠিক আছে বর্তমানে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো একটু স্লো সেই কারণে তারা হয়তোবা তার মার্জিন কমিয়ে হলেও সেলটাকে কন্টিনিউ করার ট্রাই করতেছে। বাট ওভারঅল কিন্তু আমরা ১০ বছরের সিনারিওতেই কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে ১০ বছরেই তার কস্ট অফ গুডস সোল্ড অলমোস্ট তার রেভিনিউর সমান। আর আমরা যদি নেট প্রফিটের মার্জিন দেখি, নেট প্রফিট মার্জিনও ১০ বছরে কিন্তু আমরা তাকে কখনোই নেট প্রফিট মার্জিন ৫ অর 6% এর প্লাস হইতে আমরা দেখি নাই। অলওয়েজই কিন্তু ৫.৫% এর নিচেই ছিল। সো এইটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। স্পেশালি আমরা যদি ইনভেস্ট করতে চাই, সো আ একজন ইনভেস্টর হিসাবে এই নাম্বারটাকে আসলে খুব বেশি অ্যাকসেপ্টেবল বলা যাচ্ছে না। দেন আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটাতে আমরা দেখতে পাচ্ছি তার ডেট টু ইকুইটি রেশিও কিছুটা কমে আসতেছে। এটা একটা পজিটিভ ব্যাপার। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি, এটাও কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও রিসেন্ট ইয়ার গুলার চাইতে বাড়তেছে। এটাও একটা পজিটিভ ব্যাপার। আর ROE যদি দেখি, এদের ROE রয়েছে 11.35%, ROC আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এইটা 17%, এটা বেশ ভালো একটা ব্যাপার। আর ROIC রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল এটা আবার বেশ কম। সো ওভারঅল ROC যদি দেখি 17% ROC নট ব্যাড। মোটামুটি দেশীয় কোম্পানি বা দেশি কোম্পানিগুলা হিসাবে ভালোই আছে। বাট তার অ্যাসেটের মেবি আসলে তাদের যেহেতু ফ্যাক্টরি থাকতে হয় বা খুব হাইলি অ্যাসেট ইনটেনসিভ বিজনেস সেই কারণেই হয়তোবা আরও এটা অনেক কম। সো ওভারঅল রেশিওস ডেটাগুলা আ যদি আমরা জাস্ট বলি অনেক বেশি পজিটিভ না বাট নেগেটিভও না। সো আমরা নিউট্রাল অর একটা মোটামুটি মাঝামাঝি লেভেলেই আমরা এটার সেন্টিমেন্ট নিতে পারি। দেন আমরা যদি ক্যাশ ফ্লো ডেটাতে আসি, ক্যাশ ফ্লো ডেটাতে আসলে শুরুতেই তার যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু এই কোম্পানি
গত ১০ বছরে 40% ডিভিডেন্ড রেশিওর নিচে অলওয়েজই মেইনটেইন করেছে। সো 40% সে কখনোই দেয় নাই। যেইটা কাইন্ড অফ বাংলাদেশের রুলসে বেয়ার মিনিমাম সেটাই সে দিচ্ছে ওই 30-33% এর মতো। আ সো এর মধ্যেই সে মেইনটেইন করতেছে। লাস্ট ইয়ারে মাত্র 23% দিয়েছে। সো এইখানে আমরা কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট করব তারা আরো ভালো ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করবে। বাট এক্সপেক্ট যেটা করব সেটা জাস্ট আমাদের এক্সপেকটেশন। কারণ এইখানে আমি যদি ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা দেখি, ফ্রি ক্যাশ ফ্লোর ডেটাতে খুব একটা পজিটিভ অবস্থানে এই কোম্পানিটাকে দেখতেছি না। কারণ ১০ বছরের ডেটার মধ্যে কিন্তু ৫ বছরই তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল। এছাড়াও আমরা ৫ বছরে পজিটিভ দেখতে পাচ্ছি। এবছর এখন পর্যন্ত পজিটিভ আছে। আর মাঝখানে ৩ বছর পজিটিভ ছিল। দেন এই যে এইখানে একটু পজিটিভ ছিল। সো ওভারঅল আসলে ফ্রি ক্যাশ ফ্লো ডেটাটা খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না। আচ্ছা এখানে বলে রাখা ভালো, এই ডিভিডেন্ড পেইড এই রেশিওটা এখানেও 0% দেখাচ্ছে। এটার রিজন হলো যে এই ডেটাটা যেহেতু জুন ২০২৫ এর পরে, সো এরপরে যেহেতু তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই, সেই কারণে এই আ এই ডিসেম্বর ২৫ পর্যন্ত আসলে ডিভিডেন্ড অ্যামাউন্টটা 0। সো এটা জাস্ট কনফিউজড হওয়ার কিছু নাই। বাট এর আগ পর্যন্ত তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা মোটামুটি ভালো আছে এবং গ্রোথটাও মোটামুটি ভালো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সিএজিআরটা যেহেতু এই যে এই বছরের 0 থেকে ক্যালকুলেট করতেছে, এই কারণে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে জাস্ট খুব বেশি আমলে নিব না। তো এই পর্যায়ে আমরা যদি তার ভ্যালুয়েশনটা দেখি, ভ্যালুয়েশনের শুরুতেই আমরা চলে আসবো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করার জন্য তার নেট প্রফিট, ডিভিডেন্ড পে আউট রেশিও অ্যান্ড ডিভিডেন্ড পেইড ডেটা আমরা নিয়েছি। তো ওভারঅল এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আ এই কোম্পানিটা তার যে ডিভিডেন্ড এইখানে এই যে ডিভিডেন্ডের গ্রোথ রেটটা আমরা হিসাব করার চেষ্টা করেছি স্পেশালি লাস্ট 5 ইয়ার্স সিএজিআর। সো এখানে লাস্ট 5 ইয়ার্সে 5% এর মতো তার ডিভিডেন্ড সিএজিআর রয়েছে। তো আমরা যেহেতু আসলে তাদের এইখানে এই ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ানোর খুব বেশি ইনটেনশন দেখতে পাচ্ছি না আমরা। যদি আমরা সেটা দেখতাম যে তারা ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে তাহলে হয়তোবা আমরা এখানে একটা বড় নাম্বার ধরতে পারতাম। বাট বাড়ানোর খুব বেশি ইনটেনশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটা মডারেট নাম্বারই ধরতে চাই। আমরা এখানে 7% এর মতো গ্রোথ ধরতে চাই। সো এখানে বলে নিচ্ছি আবারও যে এই জায়গাগুলাতে 5% এর মতো এভারেজ গ্রোথ পাওয়া গিয়েছে। তো আমরা এর চাইতে একটু বেটার ধরতেছি, 7% ধরতেছি। 7% ধরলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳৯২.৯২, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 27% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এরপর যে আমরা যদি ডিসিএফ মডেলে বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এনালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি, সেটার জন্য আমরা তার ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা নিয়েছি এবং আগেই যেহেতু বলেছি যে এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো খুব একটা পজিটিভ মনে হয় নাই। আ সো এইখানেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ইভেন এগুলার আমরা যদি লিনিয়ার একটা এভারেজ করি সেটাও আসতেছে -10.25%। আর ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর এর এইখানে যদি আমরা দেখি এবছর কিন্তু কম্পারেটিভলি একটা বেটার আ ফ্রি ক্যাশ ফ্লো থাকার পরেও আমরা কিন্তু এখানে নেগেটিভ সিএজিআর দেখতে পাচ্ছি ওভারঅল। তো এইখানে আসলে আমরা ফ্রি ক্যাশ ফ্লোর ডেটাতেও আমরা দেখেছি ইভেন যদি আমরা জাস্ট চিন্তা করি যে সামনের দিনগুলাতে তার ফ্রি ক্যাশ ফ্লো ভালো হবে। সো এইটা আসলে ইভেন এইখানে খুব বেশি ধরার সুযোগ নাই। আমরা যদি ৩% ও ধরি তাহলে কিন্তু সে তার ইন্ট্রিনসিক ভ্যালু নেগেটিভ আসে। তো আমরা স্টিল জাস্ট এই ভ্যালুটাকে পজিটিভ আনার জন্য যেহেতু তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ না, সো আমরা এইখানে যদি 5% ধরি, 5% ধরলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে মাত্র ৳১৪ মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 80% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো বুঝতেই পারতেছেন আমরা এইখানে আ আ এই যে ডিসিএফ বা তার যে ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেটটা এটাকে আসলে খুব বেশি ধরতে পারতেছি না। কারণ লাস্ট 2 ইয়ার্স এ আমরা দেখলাম নেগেটিভ, সেই হিসাবে এইবার পজিটিভ। এর চাইতেও আরো অনেক বেশি বাড়বে বা এটাই কন্টিনিউ করবে। এটা যেহেতু আমরা বলতে পারতেছি না, সো আমরা খুব একটা মোটামুটি মডারেট একটা নাম্বার ধরার চেষ্টা করেছি। আর তারপরেও একটু ওভার ভ্যালুড আসতেছে। যাই হোক এবার যদি আমরা রেসিডুয়াল ইনকাম মডেল বা আ আরআইএম মডেলে তার ভ্যালুয়েশন দেখি। সো সেটার জন্য আমরা এখানে নেট প্রফিট এর ডেটা নিয়েছি, টোটাল ইকুইটির ডেটা নিয়েছি। নেট প্রফিট এর ডেটায় আমরা লিনিয়ার এভারেজ পাচ্ছি 32%। বাট এইখানে আমরা যদি নেট প্রফিট এর সিএজিআর দেখি, ১০ বছরের নেট প্রফিট এর সিএজিআর এ কিন্তু আমরা 9.5% দেখতে পাচ্ছি। আর ৫ বছরের নেট প্রফিট এর সিএজিআর এ কিন্তু আমরা 4.86% গ্রোথ দেখতে পাচ্ছি। আর এইখানে যদি আমরা দেখি যে তার গত ৬ মাসের নেট প্রফিটের গ্রোথ 10%। আর আরেকটা জিনিস এখানে এই যে রিসেন্ট ইয়ার গুলাতে দেখতেই পাচ্ছেন
যে তার গ্রোথটা একটু ভালো হচ্ছে রিসেন্ট ইয়ার গুলাতে। রেভিনিউর গ্রোথ তো যদি বলি ভালো হচ্ছে। ইভেন এই যে এখানে ইপিএস গ্রোথ যেটা মানে নেট প্রফিটের গ্রোথও কিন্তু কম্পারেটিভলি ভালো হচ্ছে। তো ওভারঅল এইখান থেকে যদি আমরা 9 চিন্তা করি, আর এইখান থেকে যদি আমরা 10 চিন্তা করি ৬ মাসের ডেটায়, আর ওভারঅল এই লাস্ট ইয়ার গুলাকে কম্পেয়ার করে আমরা যদি একটু পজিটিভ থাকতে চাই, আ সো এখানে যদি আমরা 12% ধরি আর ইকুইটি গ্রোথ রেট যদি আমরা 10% ধরি, তাহলে কিন্তু এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳১৬০ যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 47% আন্ডার ভ্যালুড। দেন আমরা এই যেই ৩ টা মডেলে ভ্যালুয়েশন করেছি, এই ৩ টার যদি সামারি দেখি, তাহলে দেখতে পাচ্ছি ডিসিএফ মডেলে পেয়েছি মাত্র ৳১৪, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি আমরা ৳৯২ বা ৳৯৩ আর রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা ৳১৬০। তো এভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়াচ্ছে ৳৭১.৪৫, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 2% এর মতো ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো দ্যাট মিনস আসলে এই কোম্পানিটা বর্তমানে আন্ডার ভ্যালুড আছে এটা বলা যায় না। কারণ ইভেন আমরা যদি এখানে নেট প্রফিটের গ্রোথ রেট 10% ধরি, সো 10% ধরলেই কিন্তু এই কোম্পানিটা 15% এর মতো ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে। আর সো এটা বাই নাকি সেল সেটা আমি বলব না। যাই হোক আমরা এইখানে এই কোম্পানিটার ভ্যালুয়েশন যেহেতু দেখলাম, জাস্ট চার্টে একটু অবস্থান যদি দেখি, চার্টে আমি একটা আ রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছি। সো এই কোম্পানিটার জন্য এইটা কিন্তু মেজর একটা রেজিস্ট্যান্স লেভেল এবং বর্তমানে তার প্রাইসও কিন্তু সেই মেজর রেজিস্ট্যান্স লেভেলের রয়েছে। আর আমরা প্রিভিয়াসলি দেখেছি যে হ্যাঁ, এই যে এইখানে যখন ছিল তখন একটা ভালো সাপোর্ট জোন বা এই জোনটাকে একটা সাপোর্ট জোন করে নিয়েছিল এই কোম্পানিটা। সো সেই হিসাবে কেউ যদি এইখানে ইনভেস্ট করত, মেবি একটা গুড বাই হতো। কারণ তার ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমরা ৳৬১ ধরি, এইখানে এই 10% গ্রোথ ধরার পরেও কিন্তু ৳৬১ আসে। সো এই লেভেলে কিন্তু আমরা ৳৫০-৫১ কেনার সুযোগ পেয়েছিলাম। সো তখন হয়তোবা এই কোম্পানিটাকে কেনা যেত। কারণ 15-20% এর মতো হয়তোবা আন্ডার ভ্যালুড অবস্থায় তখন পাওয়া যাচ্ছিল। বাট বর্তমানে এই কোম্পানিটাকে আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছে না এবং একই সাথে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে বর্তমানে এর প্রাইস রয়েছে। তো ওভারঅল আপনারা যদি ডিসিশন নিতে চান, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল এনালাইসিস দেখে ডিসিশন নিবেন এবং জাস্ট আমাদের এই এনালাইসিস এর উপরে বেস না করে ডিসিশন না নিলে আরো ভালো হয়। তো আপনি নিজে একটা এনালাইসিস করে তারপরে বাই অর সেল একটা ডিসিশনে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অর টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।